ডিয়ার স্টুডেন্টস, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার কথা মাথায় রেখে আমরা তোমাদের সামনে রেগুলার জেনারেল স্টাডিজের উপর প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আজকে আমরা 4 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আদেশে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়? এটা সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। কি কারণে? 1675 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেন, এই কারণে তাকে শিরচ্ছেদ করার আদেশ দেওয়া হয়। সঠিক উত্তর এটা হয়ে যাবে ঔরঙ্গজেব। 2 নম্বর প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে মীর নিসার আলী। মীর নিসার আলী আবার তিতুমির নামেও পরিচিত ছিলেন। এই ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নামে একজন ইসলামী সালফি পণ্ডিত। ওয়াহাবি আন্দোলনটি 1820 সালে বিহারের পাটনা কেন্দ্রিক গড়ে উঠেছিল। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের পুনর্জাগরণ। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমেদ বরেলভি। বাংলায় এই আন্দোলন সূচনা করেন মীর নিসার আলী বা তিতুমির। তিনি কোথায় করেন? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়া গ্রামে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন 1897 সালে। রামকৃষ্ণ মঠটা প্রতিষ্ঠা করেন ধর্মের প্রচারের উদ্দেশ্যে এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন সামাজিক কাজের একটা সংগঠন হিসেবে। 4 নম্বর প্রশ্ন, মধ্যম পন্থা বা মধ্যপন্থা কে উদ্ভাবন করেন? এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর গৌতম বুদ্ধ। তিনি যখন অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে বর্ণনা করছেন সেই সময় এই মধ্যপন্থা কথাটি উল্লেখ করছেন। সাইমন কমিশন কবে ভারতে আসেন? সাইমন কমিশন ভারতে আসেন 1928 খ্রিস্টাব্দে। কারণ 1919 সালে ভারত সরকার যে আইন ছিল, যেটা মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার নামে পরিচিত, সেই আইনটার 10 বছর বাদে পরিচালনা করার উদ্দেশ্যে সাইমন কমিশনকে ব্রিটিশ সরকার ভারতে পাঠিয়েছিল। এই সাইমন কমিশনে একজন ভারতীয়র স্থান না হওয়ার কারণে ভারতীয়রা এর প্রতিবাদ করেছিল। এই সাইমন কমিশন বয়কট করার ডাক দিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? সৌরজগতে শুক্র এবং বুধ এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আগ্নেয় শিলা? এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর গ্রানাইট। আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কারণ এটি প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে মনে করা হয়। এই শিলায় কোনো জীবাশ্ম থাকে না। জীবাশ্ম কোথায় থাকে? পাললিক শিলাতে জীবাশ্ম থাকে। এটা পরীক্ষাতে বারবার প্রশ্ন আছে, কোন শিলায় জীবাশ্ম থাকে? কোন শিলাতে? পাললিক শিলাতে জীবাশ্ম থাকে। এছাড়াও আগ্নেয় শিলাগুলো হচ্ছে ব্যাসল্ট, ফেলমাইট, সিয়ানাইট, স্ট্রাফ, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। 8 নম্বর প্রশ্ন, হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয়? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপে ফিনল্যান্ড। এখানে কতগুলো হ্রদ আছে? 1,68,000 হ্রদ এবং 1,79,000 দ্বীপ আছে এই ফিনল্যান্ডে। 9 নম্বর প্রশ্ন, পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পুলিকট হ্রদ, এখানে অপশনগুলোর মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু দুটোতেই হবে, কিন্তু অন্ধ্রপ্রদেশে এই হ্রদের বেশিরভাগটাই আছে। কত পার্সেন্ট আছে? 96%। এবং তামিলনাড়ুতে 3% আছে। তাই অপশনে যেহেতু দুটোই আছে, বেশি যেখানে আছে সেটা করে যুক্ত হবে। অন্ধ্রপ্রদেশটাই তোমরা করবে। ঠিক আছে, এটা করমণ্ডল উপকূলে আছে। 10 নম্বর প্রশ্ন, করবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? করবা তাপবিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। ঠিক আছে। 11 নম্বর, আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। 12 নম্বর, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না? সুপ্রিম কোর্ট এই গোলকনাথ মামলায় বলেন যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না। এটা হচ্ছিল 1967 সালে। কিন্তু পরবর্তীকালে কি হয়, ইন্দিরা গান্ধী সরকার তখন কংগ্রেস সরকার ছিল, সেই সময় ইন্দিরা গান্ধী সরকার নতুন পার্লামেন্টের নিয়ম করে একটা আইন নিয়ে এসে সংশোধন করে দেয় এবং সে তখন পর্যন্ত ঠিকই ছিল। এর পরবর্তীকালে যখন একটি কেস পৌঁছায় সুপ্রিম কোর্টে, সেটা কেশবানন্দ ভারতী বরং ভারতীয় ইউনিয়ন কেস, সেই কেসে কিন্তু এই রায়টা বাতিল করা হয়েছিল এবং বলা হয়েছিল যে সংসদ মৌলিক অধিকার সহ সংবিধান শোষণ করতে পারে, কিন্তু সংসদ সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারে না। যার ফলস্বরূপ পরবর্তীকালে ভারতবর্ষে নিয়ম বহির্ভূতভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরিবর্তন হয়েছিল এবং পরবর্তীকালে 1975-এ এমার্জেন্সি ভারতে লাগু হয়েছিল। 13 নম্বর প্রশ্ন কি আছে দেখি। সম্প্রতি কে লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হলেন? লতা মঙ্গেশকর পুরস্কারে সম্প্রতি ভূষিত হয়েছেন, এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে সুরেশ ওয়াদেকর। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন আছে, ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারেন? এখানে অপশনগুলোর মধ্যে হচ্ছে আর্টিকেল 85(2)তে রাষ্ট্রপতি ভারতের লোকসভা ভেঙে দিতে পারেন, তো অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি কাজ করেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, রেপো রেট বাড়লে কি হবে? দ্রব্যমূল্যের দাম বাড়বে, কমবে, না বাড়তেও পারে কমতেও পারে? তো রেপো রেট কি জিনিস? রেপো রেট হচ্ছে যে হারে ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংক থেকে টাকা নেয়। একটা রিভার্স রেপো রেট আছে। রিভার্স রেপো রেটটা হচ্ছে যে হারে রিজার্ভ ব্যাংক ব্যাংকগুলো থেকে টাকা নেয়, সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। তো বর্তমানে আমাদের রেপো রেট হচ্ছে 6.50% এবং রিভার্স রেপো রেট হচ্ছে 3.35%। রেপো রেট যদি বেড়ে যায় তাহলে এখানে দ্রব্যমূল্যের দামটা
কমে যাবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি দেশ, জনাধিক্য দেশ, উন্নয়নশীল অর্থনীতি দেশ। এগুলো সবকটি। 17 নম্বর প্রশ্ন হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি হচ্ছে দূরের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কিন্তু কাছের জিনিস দেখতে পাওয়া যাবে না, এটির জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয়। সঠিক উত্তর হয়ে যাবে উত্তর লেন্স। 18 নম্বর প্রশ্ন কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে চিংড়ির রক্তে হিমোসায়ানিন থাকে। হিমোসায়ানিনে তামা বা কোপারের উপস্থিতি থাকার কারণে রক্তের রং নীল হয়। অপরপক্ষে মানুষের বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে, যেখানে হিমোগ্লোবিনে লোহার প্রাচুর্য থাকে। এগুলো পরীক্ষাতে আসে। হিমোসায়ানিন থেকে কপার এবং হিমোগ্লোবিন থেকে লোহা, এই কারণে রক্তের রং লাল হয়। 19 নম্বর প্রশ্ন একশৃঙ্গ গন্ডার নিচের কোন অভয়ারণ্য সংরক্ষিত হয়? এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে জলদাপাড়া। জলদাপাড়া কোথায় আছে? আলিপুরদুয়ারে জলদাপাড়া আছে, এটা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার। ঠিক আছে, এই এখানে দেখো উপরে ঠিক এই জায়গাটায়। 20 নম্বর প্রশ্ন রেনিন কোথা থেকে খরিত হরমোন? রেনিন খরিত হয় বৃক্ষ থেকে, একটা খরিত হরমোন বা সূচক। ঠিক আছে, এর কাজ কি? রক্তচাপ নিয়ন্ত্রণ হচ্ছে রেনিনের প্রধান কাজ। এছাড়া সোডিয়াম পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এই রেনিন। 21 নম্বর প্রশ্ন প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন কোনটি? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন, এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে হিরে। হিরে হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত বিশুদ্ধ কার্বন। এছাড়া অন্যান্য বিশুদ্ধ রূপ হচ্ছে নিয়তকারের মধ্যে কার্বনের দুটো ভাগ করা হয়, একটা নিয়তকার একটা অনিয়তকার। নিয়তকারের মধ্যে আরো দুটো হচ্ছে গ্রাফাইট এবং ফ্লুরিন, আর অনিয়তকারের মধ্যে কাঠকয়লা। এগুলো হচ্ছে সব বিশুদ্ধ কার্বন। ডায়মন্ডসের মধ্যে 99.95% কার্বন আছে, গ্রাফাইটের মধ্যে 85 থেকে 98% আছে, এবং ফ্লুরিনের মধ্যে 100% কার্বন আছে। কিন্তু ফ্লুরিন প্রকৃতিতে সাধারণত পাওয়া যায় না, তাই হিরেকে তার বিশুদ্ধ রূপ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও হীরের যে স্থিতিশীল এবং এক জাতীয় কাঠামো থাকে, এই কারণে একে এই বিশুদ্ধ রূপটি দেওয়া হয়েছে। 22 নম্বর প্রশ্ন কোনটি তরল ধাতু? এখানের মধ্যে অপশনের মধ্যে হয়ে যাবে গ্যালিয়াম তরল ধাতু। সবচেয়ে পরিচিত আমাদের তরল ধাতু হচ্ছে পারদ বা Hg, যার তাপমাত্রা -38.8°C। এছাড়া রয়েছে ফেন্সিয়াম, সিজিয়াম, গ্যালিয়াম, রুবিডিয়াম, এগুলো হচ্ছে তরল ধাতু। 23 নম্বর প্রশ্ন সার্কাসের মৃত্যুকূপ খেলা কোন প্রকার বলের ব্যবহারে প্রয়োগ? তোমরা আশা করি সবাই দেখেছো কোন সার্কাসের মৃত্যুকূপ খেলা হয়, সেটা হচ্ছে এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে অপকেন্দ্র বল, বা একে কেন্দ্রাতিক বলও বলা হয়। পরীক্ষায় যদি বলে পড়ে কেন্দ্রাতিক বল, তাহলে কেন্দ্রাতিক বলও হয়ে যাবে। ঠিক আছে, এটার মেন কারণটা কি? কেন্দ্রাতিক বল বা ইংরেজিতে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স আর ফ্রিকশন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে 2024 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবসের থিম কি ছিল? তো এটা প্রতি বছর 3 মে পালিত হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম। এটার মূল থিম ছিল এ প্রেস ফর প্ল্যানেট, জার্নালিজম ইন দ্য ফেস অফ এনভায়রনমেন্টাল ক্রাইসিস। 25 নম্বর প্রশ্ন সম্প্রতি 2024 প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় অ্যাথলিট ব্রোঞ্জ পদক জয়লাভ করেন? 2024 প্যারিস অলিম্পিকে অনেকগুলো ব্রোঞ্জ পদক আমাদের ভারতীয় অ্যাথলিটরা পেয়েছেন। এদের মধ্যে তোমরা মানু ভকরের নাম সবাই শুনেছো, উনি 2টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। আর এখানে অপশনগুলোর মধ্যে মানু ভকর নেই, এখানে আছে স্বপ্নিল কুশলও 50 মিটার রাইফেলে তিনি পুরুষদের রাইফেলে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়াও অমন সেহরাওয়াত সবচেয়ে কম বয়সী অ্যাথলিট যিনি কুস্তিতে পেয়েছেন, ইয়েতে ব্রোঞ্জ পদক পেয়েছেন। ঠিক আছে, অলিম্পিক সম্পর্কে আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে সমস্ত অলিম্পিকের যা যা প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করবো। আজকে 25টি প্রশ্ন ছিল। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।